মানে উনি বলছে যে তুমি যদি আইসিএলে যাও কোনো সমস্যা নেই, তোমার মতন আমাদের অনেক একাডেমিতে অনেক প্লেয়ার আছে, তো তুমি একজন গেলে কিছু হবে না। তো বলছে তুমি চলে আসো, তোমার জন্য 3 মাস, সবার জন্য 6 মাস, তোমার জন্য 3 মাস, তুমি 3 মাস পরেই বাংলাদেশ ব্যাক করবে। তো আমি তখন বলছিলাম ভাই আমাকে তো বলতেছেন, কিন্তু আমি জানি আমাকে সুযোগ দেওয়া হবে না। তো আমার জন্য 1 ঘন্টা ডিলে হয়েছিল ওই দিন আপনার প্রেস কনফারেন্স। তখন হয়েছে কি, তখন আমাকে এসা সিডন্স বলছে যে জাস্ট বিট হয়েছে। তো জাস্ট বিট মানে কেন? তো বলছে যে তুমি 2.5 বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা নাই, তাই তুমি বাদ পড়ছো। সবাইকে শুভেচ্ছা। অলোকদার সঙ্গে আমাদের যে আলোচনাটা সেটা আসলে শেষ হয়নি, এই আলোচনাটা আরও লম্বা হবে। তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম বাংলাদেশের ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, অলোকদাকে নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওই সূত্রে আমরা যেটা আলোচনা করতে পারলাম যে বাংলাদেশে বিদেশি কোচরা বা ম্যানেজমেন্ট বারবার বিভিন্ন খেলোয়াড়ের ব্যাটিং স্টাইল এবং ব্যাটিং পজিশনে হাত দেন, এটাতে দেশের যে কী ক্ষতি হয়, কী টাইপের ক্ষতি হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা অলোকদার কাছ থেকে সুনির্দিষ্ট কয়েকটা জিনিস জানতে চাইবো। এক হচ্ছে 2007 দুর্দান্ত পারফর্ম করেও ওয়ার্ল্ড কাপে খেলতে না যাওয়া, 2008 আইসিএলে যাওয়া, এবং আইসিএল থেকে ফেরার পরে ঘরোয়া ক্রিকেটের বেস্ট পারফর্মার হওয়ার পরেও কখনো আর জাতীয় দলে বিবেচিত না হওয়া, এই ব্যাপারগুলো নিয়ে এবং শেষ পর্যন্ত অলোকদার ভবিষ্যৎ পরিকল্পনা, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলাপ করবো। অলোকদা আবারও স্বাগত। অলোকদা শুরুতেই যেটা বলি যে 2007-এর কথা যদি বলি, আপনি টি-20 বিশ্বকাপ খেললেন, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে যেটা হলো যে ওই সময় আমি যতদূর জানি আপনি প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু আপনাকে ওয়ার্ল্ড কাপ টিমে নেওয়া হলো না। এইটা কিভাবে দেখেন, কতটা হতাশা ছিল ব্যাপারটা? হতাশা ছিল এই জন্যই মনে করি যে আমি ফার্স্ট ক্লাসে আমি তিনটা সেঞ্চুরি করছিলাম, তারপরে ওয়ানডেতে আমি 2টা সেঞ্চুরি করছিলাম। তো ওইখানে মানে নর্মালি এইরকম পারফরমেন্স করা মানে তো একটা সুযোগ মানে আসে আর কি। তো ওই জায়গাটায় মনে করেন আমি যখন ক্যাম্পে গেছিলাম আর কি, দেখা যাচ্ছে আমার ক্যাম্পে আমাকে যেমন ম্যাচ চলতেছে একটা 2 টিম করে আর কি, তো আমার ব্যাটিং অর্ডার দেওয়া হয়েছে যেমন একটা ম্যাচে মাশরাফির পরে মানে প্রায় 8-9 নম্বরে, আরেকটা ম্যাচে এরকম মানে এইরকম 8 নম্বর 9 নম্বরে আর কি। নর্মালি ওই জায়গায় কোনো কিছু করার সুযোগ থাকে না, তো বোলিংয়ের আমি কোনো সুযোগই পাই না। তো আমার যেটা হলো যে বোঝা গেছে যে আমাকে না নেওয়ার প্ল্যান আর কি। তো একটা জিনিস এখন তো আসলে এটা তো আসলে কার কি প্ল্যানিং থাকে, কিন্তু তাহলে মানে এই ডোমেস্টিকের পারফরমেন্সের তো কোনো আসলে ভ্যালু থাকলো না। যদি আমাকে যদি আমি বুঝতাম যে আমাকে উপরে সুযোগ দেওয়া হয়েছে এবং ভালো খেলতে পারি নাই, দেন আমাকে সরাই দিলে ভালো, কিংবা আমাকে, কিন্তু আমার তো আমি এজ এ জেনুইন ব্যাটসম্যান হিসাবে আমি সুযোগ পাই, মানে আমাকে ডাকা হয়েছে, কিন্তু আমাকে যখন খেলা প্র্যাকটিস ম্যাচ চলতেছে ওই জায়গায় দেখা যাচ্ছে 9 নম্বরে আমাকে ব্যাটিং অর্ডার দেওয়া হয়েছে। তো এবং আমি যখন প্যাড পড়ছি, যেমন আমাকে হয়তো ওই সময়টা আমার ঠিক মনে আছে যে মাশরাফি বলছে তুই যাস না কেন আগে, আমি না বলা হয়েছে যে তোর পরে যাওয়ার জন্য। তো এরকম আর কি। একটা ম্যাচে 2টা ম্যাচ খেলা হয়েছিল, একটা ম্যাচে রাজও আমার আগে যাওয়ার এরকম ইয়ে হয়েছে, ও রাজ আমাকে জোর করে আমি পাঠাইছে যে তুই যা। তো ওইরকম আর কি। তো আমি একটা ম্যাচে নট আউট ছিলাম বোধ হয়, একটাতে আমি শেষের দিকে আমি ওভার ছিল 3-4টা ওভার। তো নর্মালি ওই জায়গায় তো আসলে কোনো সুযোগ নাই যে আমি যে কিছু একটা দেখাবো, যে আমি ভালো পারফর্ম করে আসছি, যে কোনো কিছু করবো, মানে দেখানো হয়েছে যে আমাকে ডাকা হয়েছে, পারফর্ম করছে, ও ডাকা হয়েছে, পারফর্ম করতে পারে না। হ্যাঁ মানে পারফর্ম বলতে না, মানে ডাকা হয়েছে ওরে, আমরা টিমে নিব না, মানে মেইন প্ল্যান যেটা ওইটা আর কি। তো এটা আসলে একটা প্লেয়ারের জন্য মানে মনে করি যে তখন নর্মালি কি হয়, আমারও ডোমেস্টিকে ভালো খেলার তো ইয়ে থাকবে না, কারণ কি চিন্তা করি যে এত ভালো খেলে আমি সুযোগ পেলাম না, একটা সিজনে 5টা সেঞ্চুরি মানে তো অনেক বড় জিনিস। তো এটা যখন করার পর যখন সুযোগ না পাই, তখন আমার একটু খারাপ লাগছিল যে হয়তো বা আমি হয়তো চলি না, মানে এই টাইপের একটা ইয়ে চলে আসছিল আমার ভিতরে। সেইটাই কি 2008-এ আইসিএলে চলে যাওয়ার আপনার কারণ ছিল? 2000 না, ওইটা না, মেইনলি যেটা হয়েছে যেমন 2008-এ আমি যখন যাই আর কি, যাওয়ার আগে যেটা হয়েছে, আমি যখন আমরা এশিয়া কাপ খেলার পর অস্ট্রেলিয়াতে গেলাম, অস্ট্রেলিয়াতে যাওয়ার পর তখন আমাকে একজন প্লেয়ার বলছিল, আমাদের টিমের একজন প্লেয়ার বলছিল যে এরকম আইসিএলে যাবা নাকি। আমি বলছি আমি তো বাংলাদেশ টিমে আছি, আমি কেন আইসিএলে, মজা করে বলছিলাম আর কি। আমি বলছি যে তুমি যদি যাও তাহলে আমি দেখবো, কারণ তুমি মানে ও একজন বড় প্লেয়ার, তুমি গেলে আমি দেখবো, এই মজা করছিলাম, এতটুকুই শেষ, আর কোনো কথাই হয় নাই। তখন যখন অস্ট্রেলিয়াতে গেছি, আমি প্র্যাকটিস ম্যাচ চলতেছে, আমি প্যাড পরে বসে আছি, আমাদের একজন সিলেক্টর মানে চিফ সিলেক্টর যে ছিলেন আর কি ওই সময়টায়, তো উনি এসে আমার ডাকছে আর কি, মানে আমি ব্যাটিং এ নামবো আর কি, এ টিমের সাথে ম্যাচ চলতেছে, ব্যাটিং এ 2 উইকেট পড়ে গেছে, আমি নাম্বার 6 ব্যাটিং এ যাবো। তো উনি ডাকছে, দেখে বলতেছে যে তুমি নাকি আইসিএলে যাচ্ছ। আমি বলছি জি না, আমি তো আইসিএলে তো কারোর সাথে কথা হয় নাই, আমার মাইনর লিগে একটু একজনের সাথে কথা হচ্ছে, আর আইসিএল নিয়ে কারোর সাথে কথা হয় নাই।
মানে কোনো বাইরে কারোর সাথে কথা হয়নি। তো আমি তো মজার ইয়েতে বলছিলাম আর কি। তো এটা আর কি মানে উনি বলছে যে তুমি যদি আইসিএলে যাও কোনো সমস্যা নেই, তোমার মতন আমাদের অনেক একাডেমিতে অনেক প্লেয়ার আছে, তো তুমি একজন গেলে কিছু হবে না। তো আমার কাছে খুব খারাপ লাগছিল কথাটা শুনে যে একজন সিলেক্টর আমাকে এইভাবে কথা বলতেছে, মানে সুন্দরভাবে বলতে পারতো যে আমার ইয়ে কি। আমি বলছি ভাই আমি বাংলাদেশ টিমে আছি, আমি কেন যাবো, এতটুকুই বলছি। তখন আমি সালাউদ্দিন ভাই ছিলেন তখন অ্যাসিস্ট্যান্ট কোচ, আর জেমি সিডন ছিলেন কোচ। তো আমি সালাউদ্দিন ভাই আমাকে তো এইভাবে এইসব বলা হয়েছে যে এটা ঠিক কিনা, না এটা তো তোর সাথে খারাপ বলা হয়েছে। তো উনি জেনিস ইউনিভার্সিটি বলেছে, তখন বলছে তুই মন খারাপ করিস না, এভাবে ইয়ে করিস, তুই তোর খেলা খেল। তখন এই সিরিজে সবাই খারাপ খেলছে, সবাই খারাপ খেলার পরে যখন সিরিজ শেষ হয়ে গেছে, তো প্রতি সিরিজ যতটুকু জানি যে প্রতি সিরিজের পরে ক্যাপ্টেন, সিলেক্টর, ম্যানেজার, তারপর কোচরা বসেন বৈশা নেক্সট সিরিজের জন্য ইয়ে করা হয়। তো নেক্সট সিরিজে যেটা হয়েছে আর কি যে আমি মানে আমাদের ম্যানেজমেন্ট থেকেই জানছি আর কি, উনি আমাকে খুব পছন্দ করতো। উনি আমাকে বলছে যে ফ্লাইটের মধ্যে উনি বলতেছে যে অলোক তুমি কি আইসিএলে যাচ্ছ? আমি বলছি ভাই আপনিও বলতেছেন, আমি তো যাচ্ছি না, আমি এরকম এটা ভুল নিউজ যেটা আপনাকে যে বলছে আপনাকে, না তুমি গেলে ভালো, গেলে যাও ভালো, তোমার জন্য ভালো। আমি বলছি আমার জন্য ভালো বলতে, আমি বলছি তুমি তো নেক্সট সিরিজে নাই, আর তোমাকে নিয়ে কোনো প্ল্যান নাই, আমি তোমাকে পছন্দ করি এই জন্য বললাম তোমাকে। তো আমি বললাম কি বলেন? হ্যাঁ তোমাকে সিলেক্টর চাইতেছে না আর তোমাকে নিবে না, আর বলছে যে নেক্সট সিরিজ থেকে তোমাকে আর নিবে না। আমি বললাম ভাই লাস্ট সিরিজে আমি সেঞ্চুরি করলাম, তো নর্মালি আমাদের দেশে একটা সেঞ্চুরি করলে অটোমেটিক কিন্তু 5-6 সিরিজ খেলে ফেলে পাকিস্তানের হ্যাঁ ইন্ডিয়ার সাথে। তো আমি বললাম ও আচ্ছা যেহেতু আপনি বলছেন এটা ঠিক আছে, দেখি তাহলে কি হয়। তখন আমাকে যে আমাকে বলছিল যে সিঙ্গাপুরে নামছি আমি তখন ট্রানজিটে বসে আছি। তো বসে থাকার পর যে আমাকে বলছিল উনি আমাকে বলতে হ্যাঁ অলোক দরকার নেই আইসিএলে যাওয়ার, যখন আইসিএল যাওয়ার, কারণ সামনে 11 ওয়ার্ল্ড কাপে একসাথে খেলবো। তো আমার না খুব আমি তখন থেকেই আমার মানে 4টা ঘন্টা আমার খুব মানে কষ্টে কাটছে আর কি। যখন আমি অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে আসছি আমি খালি এটাই চিন্তা করতেছি যে আমি এমন কি করলাম, আমাকে নেক্সট সিরিজে পুরো বাদ দিয়ে দিল। আচ্ছা নামছে এসে বলছে এরকম, তো আমি বলছি যে দেখ আমি ভাই আপনাকে তো বলি নাই, কিন্তু আপনাকে আমি জাস্ট মজা করছিলাম, হ্যাঁ মানে আপনি ওইভাবে কি বলছেন না বলছেন এছাড়া তো আর কেউ জানে না এই জিনিসটা। এখন সিলেক্টর তো আমাকে এভাবে বলছে, আমাকে নাকি নেক্সট সিরিজ থেকে নিবেও না, হ্যাঁ না 11 ওয়ার্ল্ড কাপ একসাথে খেলি। তো উনি বলতেছিল, বললাম যে আমি তো নেক্সট সিরিজে নাই, তাহলে 11 ওয়ার্ল্ড কাপ কেমনে খেলবো? আপনাকে কে বললো? আমি জানি, আমি জানছি, আমি ওইটাও তখন আমি রাগ করে বলছি যে আমি যদি নামে গিয়ে বাংলাদেশে নামার পরে যদি আমার আইসিএল থেকে অফার আসে আমি যাব, কারণ আমার তো দেশে জায়গা নেই, তো আমার তো কিছু করতে হবে, আমার পারফর্ম করে দেখাইতে হবে। আমি তো ডোমেস্টিকে পারফর্ম করে তো আমার লাভ হয় না। আর যেহেতু আমার নামে উঠে গেছে তাহলে তো আমার যদি এখন থেকে বাইরে থেকে ফোন আসলে তো যাওয়া উচিত, এই বলছিলাম। তখন ও কিন্তু আবার ম্যানেজমেন্টকে বলছে, এবং আমি যখন নামছি আমাদের একটা নিয়ম ছিল আর কি, যখন বাইরে থেকে কোনো টোর থেকে আসার পরে যদি দেশে যদি কোনো সিরিজ থাকে তাহলে সবার পাসপোর্ট সবাইকে দেওয়া হয়। তো যখন বলার পরে আমার ম্যানেজমেন্ট আমাকে মানে বোর্ডের যারা ছিলেন আর কি এখানে, তো ওনারা আমার পাসপোর্ট দিতেছে না। আমি প্রায় 1 ঘন্টা ওনাদের সাথে আমি পাসপোর্ট দেন, আমি ইন্ডিয়া যাবো ঘুরতে, এখন তো আমাদের কোনো বাইরে কোনো সিরিজ নাই, সামনে শুধু নিউজিল্যান্ড সিরিজ দেশ, সেটাও। আর নিয়ম যেটা আর কি, যে নিয়মে আছেন ওই নিয়মে থাকেন, যে দেশে যদি কোনো সিরিজ থাকে ওই সময় পাসপোর্টটা যার পাসপোর্ট তার কাছে দেওয়া, যদি বাইরে কোনো সিরিজ থাকে তখন পাসপোর্টটা নিয়ে যাতে বাইরের ভিসা লাগানো যায়। তো প্রায় 1 ঘন্টা আমি এরকম ওনাদের সাথে তর্কাতর্কি করে আমি পাসপোর্ট নিয়ে শুধু আমি যখনই আমি বাইরে এয়ারপোর্ট থেকে তখনই আমার বাইরে থেকে ইন্ডিয়া থেকে ফোন আসছে যে খেলবো না। আমি কোনো টাকার কথা কোনো কিছু বলি না, আমি বলছি আমি খেলবো, কারণ আমি যখন এই জায়গায় ভালো কিছু করে যখন সুযোগ পাই নাই, তাহলে আমি দেখি বাইরে কিছু করে যে সুযোগ পাই ওই যাওয়াটা আর কি মেইনলি। মানে আপনি বাংলাদেশ টিম ছেড়ে যেতে চান না, আপনি আসলে ওখানে কিছু একটা করে আবার বাংলাদেশ টিমে ফিরতে চান। মেইনলি দেখেন আমার কিন্তু যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না। যখন যে সিলেক্টর জানে যে উনি সিলেক্টর থাকবে, উনি যখন আমাকে নিবে না, তখন তো আমার তো স্বাভাবিক কিছু আমার তো খেলতে তো হবে।
তো যেহেতু এই জন্যই আমার যাওয়া, যে আমার প্রুফ করা যে আমি আসলে কেমন প্লেয়ার। উনি যেমন একটা কথা বলছিল যে একাডেমিতে অনেক প্লেয়ার আছে তোমার মতন, তুমি এই জন্য গেলে কিছু হবে না। তো আমার তো প্রুফ করতে হবে আসলে আমি কি প্লেয়ার। এই জন্য যাওয়া, যেহেতু আমি 2007 আমি তো দেখে ফেলছি যে 2007 সময় আমি 5টা সেঞ্চুরি করে আমি সুযোগ পাই নাই। তো হয়তো আমি চিন্তা করছি যে বাইরে যদি ভালো কিছু করতে পারি তো হয়তো আমার সুযোগ আসবে, তখন অটোমেটিক সবাই দেখবে এবং সবাই বলতে পারবে যে না ও ভালো কিছু করছে। এই যে যাওয়াটাই আসলে মেইনলি। আমি কিন্তু দেখেন আমার খারাপ লাগে কি, আমি কোনো সময় কিন্তু কন্টাক্টে ছিলাম না। আমি সবসময় দেখা যাচ্ছে রুকিতে থাকতাম, যে আমাকে যখন আমি খেলতাম তখন আমি পাইতাম, মানে বেতন পাইতাম। আপনি কখনো ন্যাশনাল কন্ট্রাক্টে যান না? একবার হয়তো প্রথম যেটা হয়েছিল ওইটা, এছাড়া কিন্তু আমি কোনো সময় আমি কন্টাক্টে না। তো কন্টাক্টে না থাকলে অটোমেটিক আমার কিন্তু কোনো বাইন্ডিংস নাই। তো আমি কিন্তু কোনো রিটায়ার করে যাইনি। আমি যখনই গেছি, আমি কিন্তু মানে আমি যাওয়ার সময় আপনাদের যারা ছিলেন আর কি সবাই আমাকে মিডিয়া থেকে বলা হয়েছে যে আপনি ভাই রিটায়ার করে যাচ্ছেন ঠিক না। তো আমি বললাম ভাই দেখেন আমি রিটায়ার করি নাই, আপনি পুরো আমার যদি ওই সময়টা ইন্টারভিউ কিংবা দেখেন আমি রিটায়ার করি না। আমি বলছি যে আমি যাচ্ছি ভালো কিছু করে আমি আবার ব্যাক করতে চাই বাংলাদেশ টিম। এটা চমৎকার। একটু আইসিএল এর এক্সপেরিয়েন্সটা বলেন, যে আইসিএল এর দুইটা জিনিস একটু বলেন, যে ওইখানে লাইফটা কেমন ছিল, কারণ ওইটা তো আসলে পরে আইপিএল টাইপিএল সবকিছু দুয়ার ওইটা করলো, প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ, এবং আপনি ওই বছর আইসিএল এ 2 সিজনের হয়ে গেল, তখন নো সেঞ্চুরি হয় না, প্রথম সেঞ্চুরিটা আপনি করলেন এবং অনেক রান করলেন। তো ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? না ওই সময় যখন গেছি, যাওয়ার মেইন তো প্ল্যান তো যখন আমার কাছে আসছে বলছে যে করতে, তখন আমরা তো সবাই মিলে যারা আসলে আমি সায়নাফিজরা মিলে আমাদের যে টিমটা হয়েছিল, তো নর্মালি দেখা যায় সিনিয়র প্লেয়ার কিন্তু এখানে আমরা কয়েকজন ছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যে ভালো কিছু করা, যেহেতু আমরা দেশ ছেড়ে আসছি তো আমাদের ভালো কিছু করে দেখাতে হবে। আর আমরা কিন্তু যতবারই কিন্তু ভালো কিছু করছে সবসময় কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে বলছে যে আমরা বাংলাদেশের ঢাকা ওয়ারিয়র্স। ওই সময় আমরা করছি আর কি। তো একটা জিনিস কি, ওই জায়গায় মানে ফ্রিলি ছিলাম ওই কারণে, আমাদের কোচ ছিলেন সান্ধু, যে 2000 টি ওয়ার্ল্ড কাপের প্লেয়ার ইন্ডিয়ার। তো উনি খুব মানে করতো, আমাদের সাপোর্ট দিছে আর কি, যে তোমরা ভালো কিছু করার। আর বিশেষ করে কপিল দেবের কাছ থেকে আমরা খুব সাপোর্ট পাইছি। মানে ওনার কথা হলো যে তোমরা বাংলাদেশ টিমে খেলছো তোমরা, আমরা চাই যে বাংলাদেশ টিম এখানে ভালো কিছু করে আবার বাংলাদেশ টিমে ব্যাক করো। আচ্ছা, তোমরা যারা আসছো এখানে জানি সবাই কিন্তু এরকম মানে টিমের বাইরে আসা যাওয়ার মধ্যে আসো, তো তোমরা যদি ওই জায়গাটা যদি ধরে রাখতে পারো, এখানে যদি ভালো পারফর্ম করো, আমার বিশ্বাস তোমরা আবার গিয়ে খেলতে পারবা। তো ওই জায়গায় যেটা হয়েছে যে আমরা প্রথম ম্যাচে কিন্তু আমরা হেরে গেছি বাজেভাবে, আমি রান করতে পারি নাই। তো আমি নিজে বলছিলাম যে ভাই আমরা যদি এইভাবে খেলি তাহলে কিন্তু আমাদের তো আসলে কোনো থাকতে পারবে না, কারণ আমরা বাংলাদেশ থেকে আসছি অনেক বড় গলা নিয়ে, এখন আমাদের তো ভালো কিছু করতে হবে। পরের ম্যাচে সেম চেন্নাইয়ের সাথে আর কি, আমাদের 35 রানে 5টা পড়ে গেছিল। তো আমি আর দিমান ব্যাটিং করতেছিলাম। তো আমি নিজে বলছিলাম আগের দিন বইলা, কিন্তু দেখেন আমি চিন্তা করতাম আমি কি অবস্থা, আজকে তো আরো বেশি খারাপ। আমি দিমানকে শুধু বলছিলাম দিমান তুই উইকেটে থাক, দেখি না কি করা যায়, যতটুকু খেলা যায় আমরা। তো আমার ওই দিন আমি সেঞ্চুরি করছি আর কি। তো আমার একটা প্ল্যান ছিল যে না আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করব। মানে সবচেয়ে মজার বিষয় হলো আমার আর দিমানের 100 রানের পার্টনারশিপ, আমার কিন্তু আমি 92, দিমানের 8 রান ছিল। তো আমি আমার মতন করে খেলছি, এবং প্রতিটা ম্যাচে একটা জিনিস কি মানে এত মানে কনফিডেন্স ছিলাম, এবং আমি এত ফ্রিলি খেলতে পারছি। আমি প্রতিটা ম্যাচে নাম্বার 4 ব্যাটিং করছি, এবং আমি ওই জায়গায় ওই 4 নম্বরে আমি প্রতি ম্যাচে রান করছি, এবং আমি 2টা ম্যান অফ দ্য ম্যাচ এসেছি, এবং আমরা খুবই ভালো খেলছি, এবং ওই জায়গা থেকে আমি খুব ভালো সাপোর্টও পাইছি। এবং আপনি 140 প্লাস সম্ভবত 145 স্ট্রাইক রেটে পুরো টুর্নামেন্টে ব্যাট করছেন। হ্যাঁ, তো আমি মনে করেন এইসব জায়গায় দেখেন মানে ফ্রিলি খেলার মানে তো আমি আমার মতো খেলছি। মানে যেটা হয়েছে যে আমি আমার মতো খেলছি, এবং আমার কোনো চেঞ্জিং এর কোনো লাগে নাই। যে সান্ধু যে কোচ ছিলেন উনি আমাকে বলছে তুমি ফ্রি খেলো, তোমার মতন করে খেলো, তুমি তোমার রান করবা। আমি প্রথম ম্যাচে আমি 0 করছিলাম, পরের ম্যাচে আমি আমার মতন করে খেলি, মানে ওইভাবে আমি খেলার চেষ্টা করছি প্রতিটা ম্যাচেই। নর্মালি যেটা হয় আমি গিয়ে একটু 2-3-4টা বল খেলি, দেন আমি আমার মতন করে খেলি। তার মানে কি আমি আমার মতো খেলতে পারছি বলেই কিন্তু ওই জায়গায় রান করতে পারছি। তো ওইটাই আর কি আমার মানে একটা বেস্ট ছিল আর কি। তাতে যখন দেশে ফিরে আসলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, আপনাদের ওই টিমের অনেকে বিভিন্ন সময় ন্যাশনাল টিমে আবার আসছে। আপনি দেশে ফিরে আসার পরে 1-2 সিজন পরে আবার আপনি বেস্ট পারফর্মারদের একজন হয়ে গেলেন। 2010-এ আমার যতদূর মনে পড়ে আপনি লিগে খুব ভালো পারফর্ম করছিলেন, সম্ভবত সেকেন্ড বেস্ট স্কোরার ছিলেন। তারপরেও আপনাকে 11 ওয়ার্ল্ড কাপে ডাকা হলো না, এবং আমার মনে আছে ফারুক ভাই, আবার তখন ফারুক ভাই সিলেক্টর, এর আগে যে সিলেক্টরের সঙ্গে আপনার মুশকিল, ফারুক ভাই সিলেক্টর, ফারুক ভাই প্রেস কনফারেন্সে বললো যে অলোক প্ল্যান বিতেও নাই। তো এই ব্যাপারটা আপনার জন্য কতটা আঘাতের ছিল, যে রান করতেছেন,
টপ স্কোরারদের মধ্যে আছেন। তারপরে তখন বয়সও আপনার 32-33, এমন না যে আপনি বুড়া হয়ে গেছেন, আপনি প্ল্যান বিতে নাই। এই মানে একটা জিনিস হইলো, যেমন আমি যখন আমাকে যখন ভালো খেলতেছিলাম আর কি, তখন আমার এখান থেকে বোর্ড থেকে মানে অনেকেই ফোন দিছিল, তো বলছে তুমি চলে আসো, তোমার জন্য 3 মাস, সবার জন্য 6 মাস, তোমার জন্য 3 মাস, তুমি 3 মাস পরেই বাংলাদেশ সঙ্গে ব্যাক করবে। তো আমি তখন বলছিলাম ভাই আমাকে তো বলতেছেন, কিন্তু আমি জানি আমাকে সুযোগ দেওয়া হবে না। তখন আমরা কিন্তু মানে প্ল্যান আমরা একসাথে, যদি আমরা আসি একসাথেই আসবো, আমরা একসাথেই ফিরছি আর কি। আমি 2.5 বছর পর সুযোগ পাইছি প্রথম। আর আমি যখন যে T20 যেটা ইয়ে ছিল আর কি, ওয়ার্ল্ড কাপে 11-এর যেটা আর কি, ওই সময়টায় যেটা হয়েছে, আমি 2টা প্র্যাকটিস ম্যাচ খেলছিলাম। ওইখানে আমি একটা ম্যাচ আমরা 200 রান চেস করতেছিলাম আমি আর মুশফিক। আমি ওই ম্যাচটা জিতেছিলাম, 84 করছিলাম, 44 বলে। আরেকটা ম্যাচে ওইরকম আমি রান করছিলাম আর কি। তো 2টা ম্যাচ আমি জিতাইছি। তো আমাকে মানে তখন সবাই বলা হয়েছে, যেমন তখনও সালাউদ্দিন ভাই ছিলেন আর কি, তখন বলছে যে তুই টিমে থাকবি। আমি মনে করেন যে সিডন্সও ছিল, উনি কোচ ছিলেন। তো আমার জন্য 1 ঘন্টা ডিলে হয়েছিল ওই দিন আপনার প্রেস কনফারেন্স। তখন হয়েছে কি, তখন আমাকে এসা সিডন্স বলছে যে জাস্ট বিট হয়েছে। তো জাস্ট বিট মানে কেন? তো বলছে যে তুমি 2.5 বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই, তাই তুমি বাদ পড়ছো। তা আমি বললাম যে আসলে সত্যি কথা, তখন আমি মিডিয়া যখন আমি আসলাম, তো আমাকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের এখান থেকে বলা হয়েছে যে আপনি 2.5 বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন নাই, তাই আপনাকে সুযোগ দেওয়া হয়নি বড় একটা ইভেন্টে। তাই বললাম যে আসলে প্রথমত ডেবু ম্যাচে কি কেউ সেঞ্চুরি করে না? যখন সেঞ্চুরি করে অত কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আসে না, জীবনেও খেলে নাই। আর আমি তো খেলছি একে। আর দুঃখের বিষয় হলো সিলেটটা অন্য দেশ না। যদি সিলেট যদি অন্য দেশ হতো, তো আমি সিলেট আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ হইতো। আর আমাকে যদি বাংলাদেশের সুযোগ না দেওয়া হয়, তাহলে আমি কেমনে ম্যাচ খেলবো? তো এটা মানে আমি প্রশ্ন করছিলাম আর কি, আমি যদি সুযোগ না দেওয়া হয় কেমনে খেলবো? আর ডেবু ম্যাচে তো অনেকেই তো অনেক সেঞ্চুরি করে, অনেক উইকেট পায়, আর আমি তো এই জায়গাটা জানি, এই জায়গাটা খেলছি। তো এটা আসলে জাস্ট এক্সকিউজ যে না নেওয়ার যেটা প্ল্যান। তো আসলে তখন বুঝে গেছি যে আসলে আমাকে সুযোগ দেওয়া হবে না। তখন হয়তো বা মানে মিডিয়ার অনেক প্রেসারে কিন্তু আমাকে 2.5 বছর পরে একটা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছিল। তাও আমি 7 নম্বর 8 নম্বর ব্যাটিং করছিলাম, 19-20 রানের মতন করছিলাম। তখন ওই 5 ওভার 6 ওভার থাকতে ব্যাটিংয়ে যেতাম আর কি। তো এইসবে আসে যেটা হয় আর কি, যে মনে করেন এটা তো মিডিয়ার প্রেসারে হয়তো বা আমাকে সুযোগ, যাতে বলা হয় যে আমি সুযোগ পাইছি। এই 11তে আমি সুযোগ পাইছিলাম আর কি। তো 11-র পরে যখন আমি ফার্স্ট ক্লাস মানে ভালো খেলতেছিলাম, আমি 3টা ডাবল সেঞ্চুরি কুইক করছি আর কি। তো যেটা এখনো পর্যন্ত আমাদের মানে বাংলাদেশের আমি এবং মুসাদ্দেক 3টা ডাবল সেঞ্চুরি আছে। তো তখন আমাকে যেমন এর আগে কিন্তু সিলেক্টরের সাথে দেখা হয়েছিল, উনি আমি যখন বলছো যে আমি 179 করছি, দেন পরেরটা আমি 200 করছিলাম। তো উনি বলছে তুই খুব ভালো খেলতেছিস, ভালো খেলে যা, ভালো হইব। তা আমিও কিন্তু দেখেন, আমার কিন্তু অনেকবার অনেক বলা হয়েছে যে আপনি তো অনেক ভালো খেলতেছেন, তা কি মনে হয়? আমি বলছি দেখেন, বর্তমান টিম অনেক ভালো খেলতেছে, ওই জায়গাটা আসলে আমার এখন জায়গা নেই। হ্যাঁ, যদি সুযোগ আসে আমি ভালো খেলবো। তারপরে যখন আবার ডাবল সেঞ্চুরি করি, তখন ওনার সিলেক্টরের উপরে একটা মিডিয়ার একটা প্রেশার গেছে যে ওলোক তো ভালো খেলতেছে, তাহলে ওলোককে নিয়ে প্ল্যান কি? তো উনি যখন বলছে যে প্ল্যান বিতে নাই, মানে শুনে খারাপ লাগে। জিনিসটা হয়েছে কি, আমাকে নেওয়া হোক না, সমস্যা নাই, কিন্তু প্ল্যান বিতে বলাটা তো আসলে খারাপ দেখায়। কারণ ডাবল সেঞ্চুরি তো আসলে এমনি খেলে তো আর নর্মালি তো আর এত সোজা না। তো 2টা ডাবল সেঞ্চুরি মানে তো অনেক বড় জিনিস, সেটা আমরা জানি যে আমাদের টেস্ট ক্রিকেট মুশফিকের ডাবল সেঞ্চুরি আছে। তো ও জানে যে ডাবল সেঞ্চুরি করতে কি করতে হয়, এবং আমরা দেখি। তো আমার মনে হয় যে এইসব জিনিস যখন বলা হয়, আমার মনে হয় যে এইসব না বলে যদি বলতো যে হ্যাঁ ও ভালো খেলতেছে, ও খেলুক, এখন তো বর্তমান টিমে ও যে জায়গায় ব্যাটিং করবে ওই জায়গায় ওরা ভালো খেলতেছে, তখন কি আমারও একটা ইয়ে থাকে যে না, আমি সমস্যা নাই, আমি ভালো খেলতে থাকি। এবং আমি কিন্তু কন্টিনিউ ওইগুলোই বলে যাচ্ছি। আমি কিন্তু ওনার ওই কথা শোনার পরে আমার খারাপ লাগছে যে ওইটা না বললে, ওইটা অন্য যদি অন্যভাবে বলতো যে আমার জন্য একটু ভালো হইতো, আমি একটু ইয়ে হইতাম যে না ঠিক আছে, হয়তো আমার সুযোগ আসবে, আমি আরো ভালো খেলি, মানে একটা ইয়ে থাকে। তো আমার একটু মন খারাপ হয়েছিল যে এইভাবে বললো, যে জিনিসটা তো খারাপ দেখাইলো যে হয়তো বা। কিন্তু আপনি দেখেন ডোমেস্টিক থেকে কিন্তু প্লেয়াররা উঠে আসছে, এই ডোমেস্টিক থেকে প্লেয়ার, এবং এই ডোমেস্টিককে আমরা ছোটভাবে দেখি। তো এইটা আসলে মানে কতটুকু ইয়ে আমি জানি না, কিন্তু এইগুলো বলা আসলে একটা প্লেয়ারের জন্য অনেক ক্ষতি। আমার জন্য দেখেন, আমি যদি খারাপ প্লেয়ার হইতাম, তাহলে আমি এত বছর খেলতে পারতাম না। আমি এখনো খেলতেছি, আমার সাথে অনেকেই কিন্তু অলরেডি সিলেক্টর, কোচ, অনেকেই অনেক কিছু হয়ে গেছে। তা আমার একটা জিনিস কি, আমি যতদিন মানে আমার প্ল্যান যে আমি খেলতে পারলে ভালো, মানে মাঠে থাকতে পারবো, মানে একটা জিনিস কি, মানে চেষ্টা করি, যারা ইয়াং প্লেয়ার যারা আছে ওদের সাথে আমি ফাইট করার চেষ্টা করি। এবং আমি লাস্ট ইয়ারও আমি 2টা ম্যাচ জিতাইছি প্রাইম ব্যাংকে। তো
মানে আমি একটা ইয়ে থাকি যে না আমি ভালো কিছু করবো দেখি না পারি কিনা, মানে এইরকম একটা প্ল্যান থাকে আর কি। দাদা এরপরে বিপিএল যখন শুরু হলো, বিপিএল এ আমার মনে হয় কুমিল্লার হয়ে আপনি 15-তে। আপনার ভালো একটা সিজন গেছে, তখন কি আশা করছিলেন যে আবার টি-20-তে অন্তত আবার ডাক পাবেন, এরকম একটা না প্রত্যাশা এরকম ছিল? আসলে বললাম না, এত ভালো পারফর্ম করার পর যখন আমি সুযোগ পাই নাই তখন আমি এরকম আশা করি না, কিন্তু আমি ওইটাই মানে আমি যেমন যখন আমি খেলতাম আর কি ওই সময়টায় আমার একটা টার্গেট নিয়ে প্ল্যান করতাম, মানে একটা টার্গেট থাকতো আমার যে আমি এই বছর আমি ভালো খেললাম, নেক্সট ইয়ার আমি টিম পাবো বা প্রিমিয়ার লিগে ভালো টিম পাবো। তো আমার প্রতি বছর এইটাই টার্গেট থাকতো আচ্ছা যে আমি এই বছরটা ভালো খেলবো, এই বছর ডোমেস্টিক ভালো খেলবো, ডোমেস্টিকটা ভালো খেলবো, যেমন ফার্স্ট ক্লাস ভালো খেলবো, দেন আমি টি-20 বিপিএলটাতে আমি মানে ভালো পারফর্ম করতাম, যখন আমি সুযোগ পাবো ভালো করবো, এন্ড আমি যাতে প্রিমিয়ার লিগে আমি ভালো টিম পাই এবং প্রিমিয়ার লিগে ভালো খেলে নেক্সট ইয়ারটা আমি যেন কনফার্ম করতে পারি। আমি কিন্তু 2012 পর থেকে আমার কিন্তু এইভাবে টার্গেট, মানে ন্যাশনাল টিমের ড্রিম ছাড়াই আপনি ঘরোয়া ক্রিকেটের বলতে জন্য মানে আমি ওইটা ওইভাবে রাখছি, যেহেতু ওনাদের যখন মাথায় মানে ওনারা যখন বলছে যে আমাকে যে প্ল্যান বিতে নাই, এটা স্বাভাবিক, যখন প্ল্যান বিতে নাই প্ল্যান এতে আসতে আমার তাহলে ডাবল সেঞ্চুরি 3টা করার পর যখন আমার প্ল্যান বিতে নাই তাহলে আমার কি করতে হবে আমি বুঝতেছি না। তখন আমি চিন্তা করলাম যে যদি কোনো সুযোগ আসে তা আমি তো রেডি আছি, আমি আমার খেলে যাই, যদি সুযোগ আসে দেখবো না, কিন্তু সুযোগটাকে মূল করেন নাই না মূল করে মেইন টার্গেট ছিল যে আমি খেলার নেক্সট জন্য ইয়ারটা খেলার জন্য খেলে যাব। বাহ বাহ দাদা, এই আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, আপনারও বয়স একটু একটু করে বাড়তেছে, তো এখন মানে ভবিষ্যৎ প্ল্যানটা কি, কতদিন খেলা চালাবেন বা এরপরে কি করবেন? না নরমালি দেখেন আমার কিন্তু আমি এই বছরে আমি মানে করেন রিটায়ার করে ফেলবো, মানে আরেকটা ওই যে সিজনে আমি খেলবো, খেলে আমি রিটায়ার করবো, কারণ আমারও প্ল্যান আছে যে ভালো কিছু মানে একটা জায়গায় আসা, এখন জানি না যে কোন জায়গাটা আমি ইয়ে করবো। তো আমি মনে করেন প্ল্যান করতেছি, যেমন আমাদের যে সালাউদ্দিন ভাই আছেন কোচ, উনি তো আমাদের প্রাইম ব্যাংকের কোচ, তো ওনার সাথে আমি উনি ডিসকাস করতেছি, করে যেটা ভালো হয় আর কি একটা ডিসিশনে যাবো আর কি, যে কোন জায়গায় আসলে ভালো হবে। কারণ এখন যেটা দেখতেছি যে অনেক কোচ হয়ে গেছে, অনেক কোচিং এর আপনি দেখেন অনেকেই হয়ে গেছে, তো আসলে কোন জায়গাটা আমি যাব এখনো বুঝতেছি না। যদি এরকম যদি প্ল্যান থাকে যে ব্যাটিং কোচ কিংবা লেগ স্পিনার কোচ কিংবা এরকম যদি ইয়ে থাকে একটা, কিংবা যদি বোর্ডে যদি কোনো সুযোগ আসে, আমার মানে ইচ্ছা আছে, এখন দেখা যাক বাকিটা যদি ভগবান জানেন যে কি করবেন, কারণ ওনার উপরে ছাড়া তো কিছু নাই, ওনার জন্য আমি আজকে এই জায়গায় আসছি, তো এই জন্য আমি উপরওয়ালাকে খুব বেশি বিশ্বাস করি। দাদা আপনাদের সিলেটের ক্রিকেটারদের একটা ট্রেন্ড হচ্ছে মোটামুটি বয়সের শেষ দিকে লন্ডন বা আমেরিকা সেটেল করে ফেলা, তো রাজীব ব্যতিক্রম, সেক্ষেত্রে অন্তত এইটুকু কি আশা করতে পারি যে আপনি দেশে থাকবেন এবং দেশের ক্রিকেটকেই কিছু দেবেন? আমি মনে করি আমার এখনো যেটা প্ল্যান দেশেই থাকার, কারণ আমার বাইরে যাওয়ার ইচ্ছা নেই। যেমন আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে রাজিন ভাই হাই পারফরমেন্সের ব্যাটিং কোচ হয়েছে, আর শুনে দেখে ভালো লাগতেছে যে ওনাকে ক্রিকেট বোর্ড ইউজ করতেছে, এবং তুষার ভাই আছে, তারপরে এখানে তারেক আজিজ ভাই আছে, তো মোটামুটি সবাই যারা আমাদের ওনাদের ভালো জায়গায় নিয়ে আসতেছে, এটা দেখে ভালো লাগতেছে যে আসলে এই এখন একটা মানে এই যে একটা চেঞ্জিং আসবে আমার মনে হয় যে এখন কিন্তু এই সময়টা আমার মনে হয় যে ওনারা যখন গেছে তো ওনাদের যে অভিজ্ঞতাটা আছে এটা এখানে শো করলে খুব তাড়াতাড়ি ওই প্লেয়ারগুলো কিন্তু মানে খুব ভালো একটা জায়গায় আসবে, এবং এটা আমি মনে করি যে খুব ভালো একটা ডিসিশন ক্রিকেট বোর্ডের যে ওনাদেরকে ইনভলভ করা। বাহ বাহ, তো আমরাও চাই যে অলোকদার যে এক্সপার্টাইজ, যেটা বললাম যে বিউটিফুল ব্যাটিং, কার্যকর ব্যাটিং এবং অনেক রান স্কোর করা, সেই সঙ্গে মাথায় রাখবেন যে অলোকদা মানে যেটা আমরা আলোচনায় আনিনি খুব একটা, অলোকদা পয়েন্টে আমার দেখা বাংলাদেশের বেস্ট এভার ফিল্ডার, শুধু পয়েন্টে না বিভিন্ন পজিশনে দারুণ ফিল্ডিং করতেন, কিন্তু পয়েন্টে আমি অলোকদার চেয়ে ভালো ফিল্ডিং বাংলাদেশে দেখিনি। এবং আমার বাংলাদেশের বেস্ট দুটো ফিল্ডার রাজিন সালে আর অলোকদা দুজনই সিলেটের, তো ফিল্ডিংয়েও তাকে কাজে লাগানো যাবে, সঙ্গে অলোকদা দারুণ লেগ স্পিনার, খুব জেনুইন লেগ স্পিনার, সেখানে কাজে লাগানো যাবে। অলোকদা কথা দিচ্ছেন যে অলোকদা বাংলাদেশের জন্যই কিছু করতে চান, তো সেটা আমরা আশা করি তাকে কাজে লাগানো হবে, তাকে সেই সুযোগটা দেওয়া হবে, এবং সেই দিনের অপেক্ষায় থাকলাম। আজকের মতো অলোকদার সঙ্গে আড্ডা এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।